আগামীকাল সন্ধ্যে 7:30টায় মাঠে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি। এমন এক প্রতিপক্ষ মোহনবাগানের, যে প্রতিপক্ষকে আইএসএলের হিস্ট্রিতে মোহনবাগান সেই অর্থে খুব একটা কাবু করতে পারেনি। স্ট্যাটিস্টিক্যালি মুম্বাই সিটি এফসি মোহনবাগানের থেকে অনেক কদম এগিয়ে, কিন্তু এইবারের এই ট্রাঙ্কেটেড সিজনের মোহনবাগান এবং এই ট্রাঙ্কেটেড সিজনের মুম্বাই সিটি এফসি তারা কিন্তু একটা পুরোপুরি ডিফারেন্ট এন্টিটি। এতদিন অবধি 2020-21 থেকে 2024-25 অবধি টানা 5টা সিজন জুড়ে আমরা যে ধরনের ফুটবল দেখেছি এই দুটো টিমের থেকে, সম্ভবত কালকে তাদের অ্যাপ্রোচ, কালকে তাদের কোয়ালিটি অফ ফুটবল এবং যারা প্লেয়াররা মাঠের মধ্যে রয়েছে এবং যে বেঞ্চ স্ট্রেংথ দুটো টিমের রয়েছে, সেখানে কিন্তু একটু ডিফারেন্ট খেলা হবে। হ্যাঁ, ডেফিনেটলি যদি আইএসএলের ইতিহাস ঘাঁটা হয়, যদি স্ট্যাটস চেক করা হয়, তাহলে দেখা যাবে যে মুম্বাই সিটি এফসি ছাড়া সমস্ত আইএসএল টিমের এগেনস্টে মোহনবাগানের কিন্তু একটা একচ্ছত্র আধিপত্য রয়েছে। একদম প্রপার ডমিনেশন যাকে বলে, সেটা আমরা সমস্ত আইএসএল টিমের এগেনস্টে দেখেছি। শুধুমাত্র মোহনবাগান বারবার আটকে গেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। দুবার আইএসএল কাপ ফাইনাল হারতে হয়েছে, দুবার চ্যাম্পিয়ন হতে গিয়ে অর্থাৎ আইএসএল লিগ শিল্ড জিততে গিয়ে ধাক্কা খেতে হয়েছে মুম্বাই সিটি এফসির কাছে। এবং ম্যাক্সিমাম সময়ে লিগ স্টেজে দেখা গেছে যে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে যখনই মোহনবাগান নেমেছে, তখনই কিন্তু মুম্বাই সিটি এফসি তারাই শেষ হাসি এসেছে বেশিরভাগ সময়। তো এমন একটা টিমের এগেনস্টে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ম্যাচ বা লিগের ওয়ান অফ দ্য মোস্ট ডিসাইডিং ম্যাচে যখন দুটো টিম নামছে, বা বিশেষ করে যখন মোহনবাগান নামছে, তখন সেখানে স্ট্র্যাটেজি কীরকম হতে পারে, উল্টো দিকে থাকা কোন কোন অস্ত্র মোহনবাগানকে সব থেকে বেশি বেগ দিতে পারে। এবং গত ম্যাচে আমরা বেঙ্গালুরুর এগেনস্টে যে ধরনের ফুটবল দেখেছিলাম এবং ডমিনেশনের পরও যেভাবে গোল না করতে দেখেছিলাম, সেখান থেকে কীভাবে এই টিমটা ঘুরে আসতে পারে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু ইন ডিটেলসে, ইন ডেপথে অবশ্যই কথা বলবো। দেখো, প্রথমেই যদি আমি চলে যাই দুটো টিমের যে স্ট্রেংথ রয়েছে, দুটো টিমের যে স্কোয়াড ব্যালেন্স রয়েছে এবং স্টার্টিং 11-এ বেস্ট 11 জন প্লেয়ার মাঠে নামার পর বেঞ্চে যে স্ট্রেংথ রয়েছে, যদি সেটাকে তুল্যমূল্য বিচার করি, তাহলে দেখব যে সেই বিচারে কিন্তু মোহনবাগান অনেকটা অ্যাহেড রয়েছে এই সিজনে। কারণ এই ট্রাঙ্কেটেড সিজনে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু বিরাট কিছু ইনভেস্টমেন্ট করেনি। তারা 4 জন মাত্র ফরেন প্লেয়ারকে নিয়েছে 4টে পজিশনের জন্য, এবং তারপর তারা আর কোনো এক্সট্রা ফরেনার নেয়নি। ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রেও তারা কিন্তু কোনো বড় সিগনেচার করায়নি। হ্যাঁ, যারা রয়েছে ইয়াং প্লেয়াররা এবং যারা এক্সিস্টিং সিনিয়র প্লেয়াররা রয়েছে, দে আর প্লেয়িং ভেরি গুড, কিন্তু তার বাইরে সেইভাবে বেঞ্চ থেকে কোনো রকম বড় অপশন নেই, যারা অন্ততপক্ষে এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে একটা হারতে থাকা ম্যাচ বা একটা স্ট্রাগল করা ম্যাচকে বাঁচিয়ে ফেলেছে। এই কারণে আমরা মুম্বাই সিটি এফসিকে দেখেছি যে আনবিটেন থাকলেও কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লির এগেনস্টে 2 গোলে এগিয়ে যাওয়ার পরেও কিন্তু তারা 2টো গোল কনসিড করেছে। তো এটা একটা ফ্যাক্টর যে সেই অর্থে বেশি অপশনস হাতে নেই পিটার ক্র্যাটকির, যারা ম্যাচ চেঞ্জ করে দিতে পারে। এবং এইবারে মুম্বাই সিটি এফসি কিন্তু বেশ একটু আপ ডাউনের মধ্যে রয়েছে। কিছুটা স্ট্রাগল তারা করছে লাস্ট 3-4টে ম্যাচে, যার মধ্যে প্রথম 2টো ম্যাচ ওরা উইন দিয়ে স্টার্ট করেছিল, পরের 2টো ম্যাচ ওরা ড্র করেছে, আগের ম্যাচটা ওরা জিতেছে, কিন্তু লাস্ট 3টে ম্যাচে দেখা গেছে ওরা কিন্তু কন্টিনিউয়াসলি গোল কনসিড করেছে। তো ডিফেন্স কিছুটা তো প্রবলেমের মধ্যে রয়েছে এবং ডিফেন্সে খুব বেশি অপশন নেই। এবং আগামীকালের ম্যাচে ভালপুইয়াকেও কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে মুম্বাই সিটি এফসি পাবে না। এটা মোহনবাগানের জন্য আবার একটা বিরাট বড় অপশনস হতে যাচ্ছে, যে ওই রাইট চ্যানেলটাকে, যেটা অনেকটা ভালনারেবল থাকবে কালকে মুম্বাই সিটি এফসির, সেখানে কিভাবে লেফট সাইড দিয়ে মোহনবাগান অ্যাটাক সব থেকে বেশি জেনারেট করে। উল্টো দিকে যদি মোহনবাগানে পুরো স্ট্রেংথের দিকে তাকাই, পুরো স্কোয়াডের দিকে তাকাই, তাহলে দেখব পুরো টিম কিন্তু এই মুহূর্তে ফিট এবং তারা এক্সেপশনালি ভালো ফুটবল খেলছে। টানা 4 ম্যাচ জিতেছে। আগের ম্যাচটা ড্র করলেও একটা কোথাও মাঝমাঠ থেকে শুরু করে আপফ্রন্টে ডমিনেশন লক্ষ্য করা গেছে, বল পজিশন নিজেদের দখলে রেখেছে, প্রচুর চান্স তৈরি করেছে, কিন্তু গোল হয়নি। এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার মোহনবাগানের জন্য। গোলে কনভার্সন রেট সেই দিনকে ছিল না, বা বেঙ্গালুরুর যে ডিফেন্স রয়েছে সেই ডিফেন্সকে সবসময় ভেঙে দেওয়া, সেটাও কিন্তু দেখা যায়নি। কিন্তু নিজেদের কন্ট্রোলে পুরো খেলাকে রাখা, সেটা দেখতে পেয়েছি। এবং অবশ্যই
স্টার্টিং 11-এ বেস্ট 11 জন প্লেয়ার স্টার্ট করার পর বেঞ্চে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো প্লেয়াররা রয়েছে, শক্তি রয়েছে, যারা পরবর্তী সময়ে এসে ম্যাচের যে সিচুয়েশন রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু পারফর্ম করতে পারে। একটা ম্যাচে গোল করতে পারেনি এত চান্স ক্রিয়েট করার পর, সেটাকে দিয়ে কিন্তু কোনোভাবে মোহনবাগানের এইবারের যা স্ট্রেংথ রয়েছে এবং সের্জিও লোবেরার যে ধরনের স্ট্র্যাটেজি রয়েছে তাকে কিন্তু বিচার করলে হবে না। দুটো টিমের সবথেকে বড় নিড কালকের ম্যাচ থেকে অবশ্যই হবে কিন্তু 3 পয়েন্ট। ট্রাঙ্কেটেড সিজনে ড্র করব, সেফ ফুটবল খেলবো, এটা কিন্তু কেউই চাইবে না। হ্যাঁ, যদি কোনোভাবে ড্র হয়ে যায়, যেমন আজকে ধরো জামশেদপুর এফসি, জামশেদপুর গোল খেয়ে কিন্তু অনেকটা সময় পিছিয়ে ছিল ম্যাচের, তারপর একদম ম্যাচের শেষ মুহূর্তে গোল করেছে এবং ড্র করে ম্যাচটাকে বাঁচিয়েছে। 0 পয়েন্ট পাওয়ার থেকে 1 পয়েন্ট নিয়ে তারা কিন্তু দিল্লি থেকে ফিরল জামশেদপুরে। এবার ব্যাপারটা হচ্ছে যে এরকম সিচুয়েশন হলে দুটো টিমের জন্য একটু আলাদা ব্যাপার, যে হ্যাঁ আমি হঠাৎ করে আর্লি গোল কনসিড করে ফেললাম, তারপর স্ট্রাগল করলাম, শেষকালে কোনো রকমে আমি হয়তো একটা গোল করলাম এবং আমি কোথাও ম্যাচটা ড্র রাখতে পারলাম, দ্যাটস টোটালি আর ডিফারেন্ট থিং। কিন্তু দুটো টিমের যে প্রায়োরিটি থাকবে, দুটো টিমের যে বেসিক টার্গেট থাকবে, সেটা কিন্তু ম্যাচ জেতা এবং 3 পয়েন্ট নিয়ে আসা। কারণ দুটো টিম এখনও কিন্তু আনবিটেন এবং কালকের ম্যাচ মোহনবাগান জিতলে বা ড্র করলে তো অবশ্যই টপ পজিশনেই ধরে রাখবে নিজেদের জায়গা। কিন্তু যদি মুম্বাই সিটি এফসি তারা কলকাতাকে চুপ করিয়ে, মোহনবাগান জনতাকে চুপ করিয়ে 3 পয়েন্ট নিয়ে ফিরে যায়, তাহলে কিন্তু তারাও টপ পজিশনে উঠে চলে আসবে এবং লিগের যে রেস রয়েছে সেটা কিন্তু আরও বেশি করে জমে যাবে। আর যদি মোহনবাগান জিতে যায় তাহলে কিন্তু জামশেদপুর, গোয়া, মুম্বাই, ইস্টবেঙ্গল প্রত্যেকের থেকেই একটা বড় ব্যবধানে একটা গ্যাপ কিন্তু মোহনবাগান নিয়ে নেবে। দুটো টিমের যদি এই মুহূর্তে কিছু ইনজুরি বা কিছু আনঅ্যাভেলেবিলিটির কথা বলি, তাহলে অবশ্যই মুম্বাই সিটি এফসিতে ভালপুইয়াকে পাওয়া যাবে না। জর্জ অর্টিজ মেন্ডোজা কিন্তু ফিরেছে বাট স্ট্রাগল করছে। যদি মোহনবাগানের দিকে দেখি তাহলে অবশ্যই কিন্তু গত দুটো ম্যাচে রবসন রবিনহো সার্ভিস পাওয়া যায়নি এবং তার পাশাপাশি একটা লেটেস্ট রিপোর্ট বেরিয়েছিল যে অ্যালবার্তো রড্রিগেজেরও কিন্তু একটা হালকা চোট লেগেছে, যদিও কালকের ম্যাচের জন্য দুজনেই অ্যাভেলেবেল। এবার ব্যাপারটা হচ্ছে কোচের ওপর ডিপেন্ড করবে কতটা তাদেরকে তিনি ইউজ করবেন, কত সময় জুড়ে ইউজ করবেন, কি তার প্ল্যানিংয়ে রয়েছে। এবার যদি আমি আসি দুটো টিমের সবথেকে এক্সেপশনালি ওয়েল পারফর্মিং প্লেয়ারদের কথায়, তাহলে মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয়েছে যে দুটো উইং কিন্তু খুব দারুণভাবে সচল রয়েছে। নৌফল এবং ছাংতে কন্টিনিউয়াসলি পরপর প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে, গোল করছে এবং টিমের যে সাকসেসটা রয়েছে আপাতত 5 ম্যাচে আনবিটিন, সেখানে কিন্তু একটা কোথাও সামনে থেকে লিডিং রোল তারা প্লে করছে। এর পাশাপাশি দেখো পেরেরা ডায়াজের মতো একজন সিজন স্ট্রাইকার রয়েছে যে গোল খুব ভালো চেনে, কলকাতার মাটিতেও কিন্তু তার প্রচুর গোল রয়েছে। মাঝ মাঠে আমরা দেখব জনি কাউকো রয়েছে, যে জনি কাউকোকে মোহনবাগান সমর্থকরা সে যে ক্লাবেই খেলুক না কেন তাকে একটা অন্য চোখে দেখে, অন্য ভালোবাসা দিয়ে তাকে বিচার করে। ডিফেন্সে যদি দেখি তাহলে সেখানেও কিন্তু এক্স মোহনবাগান প্লেয়ার নুনো রেইস রয়েছে, আমনদীপের মতো প্লেয়ার রয়েছে, আকাশ মিশ্রার রয়েছে, তারাও কিন্তু কোথাও একটা এই ধরনের ম্যাচ, একটা হাই ইন্টেন্স ম্যাচে নিজেদের বেস্ট পারফরমেন্সকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে মুম্বাই কালকে অনেক বেশি নির্ভরশীল থাকবে ব্র্যান্ডন ফার্নান্ডেজ বা জর্জ অর্টিজ মেন্ডোজার কাছে, কারণ এই জায়গাটা থেকেই খেলা তৈরি হবে, বলটা ক্রিয়েট হবে এবং গোলের জন্য তাদের ওপরেই কিন্তু সব থেকে বেশি ভরসাটা মুম্বাই সিটি এফসির আপফ্রন্টে যারা প্লেয়াররা রয়েছে, অ্যাটাকের যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে কিন্তু করতে হবে। যদি মোহনবাগানের দিকে তাকাই তাহলে দেখবো যে প্রায় সবাই এই মুহূর্তে টপ ফর্মে রয়েছে, ফ্রম গোলকিপার টু উইং ব্যাকস টু ডিফেন্ডার, সেন্টার ব্যাকস, মাঝ মাঠে আপুইয়া থাপা এবং অবশ্যই সামনের দিকে ম্যাকলারেন গোলের একটা বিরাট গ্যালোরে রয়েছে, পরপর 4টে ম্যাচে প্রচুর গোল করে ফেলেছিল, আগের ম্যাচে গোল পায়নি। লিস্টন, মনভীর এবং পেত্রাতসকে নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন তুলছে, কিন্তু পেত্রাতসকে একটা ফ্রি রোল দিয়েছে, সবচেয়ে বড় কথা এটা। আমি যদি একটা পার্টিকুলার ভিডিও পেত্রাতস কীভাবে খেলছে সেটা নিয়ে করি তাহলে বোধহয় অনেকের বুঝতে সুবিধা হবে যে পেত্রাতসকে এমন একটা ফ্রি রোল দিয়েছে, সবসময় তাকে দেখে আমাদের খুব ভালো কিছু লাগবে না, কারণ মনে হবে যে হয়তো কখনো সে খুব ফ্রিতে ঘুরে বেড়াচ্ছে, উল্টোপাল্টা পজিশন নিচ্ছে, কিন্তু ন্যাচারালি ওকে না পুরোপুরি লোবের একটা ফ্রি রোল দিয়ে দিয়েছে যে তুমি ঘোরো, তুমি দেখো, স্পেস ক্রিয়েট করো, বল ক্রিয়েট করো এবং কোথাও খেলাটাকে সামনের দিকের যে আমার আপফ্রন্টের খেলাটা রয়েছে, থার্ড ম্যান মুভমেন্ট রয়েছে, সেটাকে তুমি কন্ট্রোল করো। দ্যাটস ওয়াই সবসময় কিন্তু সেই খেলাটা আমাদের হয়তো ভালো লাগছে না, কারণ তাকে টিপিক্যাল একটা পজিশন আমরা দেখছি না যে এই পজিশন থেকে ও পুরো অপারেট করছে, সেটা কিন্তু হচ্ছে না। বাট যেভাবে পেত্রাতস ওয়ার্কলোড নিচ্ছে সেটা কিন্তু অবশ্যই অনেক বেশি ক্রেডিটের দাবি রাখে। বাট হ্যাঁ, ওর মতো সিনিয়র প্লেয়ার, ওর মতো একজন দায়িত্বশীল প্লেয়ারের আমার পার্সোনালি মনে হয় যে অন্ততপক্ষে এবার
আরও একটু সময় এসেছে যেখানে আরও অনেক বেশি গোল ক্রিয়েশনের যে রাস্তা, যেখান থেকে ম্যাচ জিততে পারা যাবে, যেখান থেকে আমাকে ম্যাচ বার করতে হবে, সেই দায়িত্বটা এবার ওকে নিতে হবে। এটা আমার পার্সোনাল একটা উপলব্ধি। দুজন কোচের যদি ভাবনা চিন্তা দেখি তাহলে দেখবো যে দুজন কোচই কিন্তু ভীষণভাবে অ্যাটাকিং মাইন্ডেড কোচ এবং নিজের ডিফেন্সকে সলিড রেখে অ্যাটাকে যেতে তারা কিন্তু পছন্দ করেন, এবং দুজন কোচই দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলে ভালো কাজ করছেন। পিটার ক্র্যাটকে তিনিও সাকসেস পেয়েছেন, আর সের্জিও লোবেরা তার 3-4টে ক্লাবের সাকসেস নিয়ে তো আমার আলাদা করে কিছু বলার নেই। তো এই জায়গা থেকে দুজন কোচেরও যে ট্যাকটিক্যাল ব্যাটেলটা হবে, দুজন কোচেরও যে স্ট্র্যাটেজিক্যাল ব্যাটেলটা হবে, যে প্ল্যানিংয়ের ব্যাটেলটা হবে, সেটাও কিন্তু দেখার মতো একটা জায়গা হবে যে কিভাবে দুজন কোচ দুটো চিন্তাধারা নিয়ে, দুটো ডিফারেন্ট চিন্তাধারা নিয়ে কিভাবে নিজেদের টিমকে কালকের ম্যাচে বাজিমাত করান, সেটাও হবে দেখার বিষয়। আর যদি মোহনবাগানের কালকের ম্যাচের জন্য বেস্ট স্টার্টিং 11-এর কথা বলি, তাহলে আমার মনে হয় যে অবশ্যই আমরা সবাই জানি গোলে ভিসাল কায়েত রয়েছে, রাইট ব্যাকে একইভাবে অভিষেক টেকচাম সিংই শুরু করবে, লেফট ব্যাকে শুভাশিস বোস, দুজন সেন্টার ব্যাক। যদি অ্যালবার্তো কালকের ম্যাচের জন্য শুরু থেকে ফিট না থাকেন, বাট হি ইজ ফিট, কোচ যদি রিস্ক নিতে না চান, তাহলে টম অলরেড রয়েছে, রেগুলার বেসিসে কিন্তু সুযোগ পেয়েছে, আগের ম্যাচে শুরু থেকে খেলেছে এবং ছন্দে রয়েছে, গোল পেয়েছে। আমার মনে হয় যে শুরু করলে খুব একটা প্রবলেম নেই। তার সাথে মেহতাব সিং, সেও এই মুহূর্তে ফুল ফিট, স্টার্ট করতে পারবে। মাঝমাঠটা একদমই আনচেঞ্জ থাকবে, সেখানে আপুইয়া থাপার মতো সিনিয়র প্লেয়ারদের ওপরেই লোবেরা ভরসা রাখবেন। অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই দিমিত্রিয়াস পেত্রাতস, এবং সামনের দিকে আমার মনে হয় যে কালকের ম্যাচে হয়তো রবসন রবিনো ফিরে আসতে পারে লেফট উইংয়ে, এবং রাইট উইংয়ে আবারও শিফটেড হতে পারে লিস্টন কোলাসো, অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই জেই ম্যাকলারেন। এটা আমার মনে হচ্ছে এটা হতে পারে। তোমাদের কি মনে হচ্ছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং কি মনে হচ্ছে স্কোর লাইন কী হতে পারে, কোন প্লেয়ার সব থেকে বেশি মুম্বাই সিটিএফসি থেকে থ্রেট দিতে পারে মোহনবাগানকে, এবং কোন প্লেয়ার মোহনবাগানের সব থেকে বেশি দায়িত্ব নিয়ে কালকের ম্যাচে 3 পয়েন্ট এনে দেবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যা কিছু আবার ওপিনিয়ন রয়েছে, যা কিছু কমেন্ট রয়েছে কালকের ম্যাচের জন্য, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ভুলে গেছিলাম বলতে। দেখা হবে পরের ভিডিওতে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।